ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, ইহা ক্যান্সারের কারণ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। নিস্তব্ধ শীতের মাঝরাতে ঝুমঝুম নুপুরের আওয়াজটা কানে ভেসে আসতেই রুমঝুমের ঘুমটা ভেঙে যায়। রুমঝুমের ঘুমটা ভেঙে যেতেই সে চোখ খুলে তাকিয়ে দেখে তার ঠিক মুখের সামনে টকটকে লাল বেনারসি শাড়ি পরিহিতা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আর যে মেয়েটি দাঁড়িয়ে আছে তার মুখের অর্ধেকটা আগুনে ঝলসে পুড়ে গেছে, সেই সঙ্গে শরীরের অর্ধেক অংশও পুড়ে গেছে। রুমঝুম তার বিছানার পাশে লাল বেনারসি শাড়ি পরিহিতা মেয়েটাকে দেখে জিজ্ঞাসা করে, আপনি কে? মাঝরাতে আমাদের ঘরে আপনি কি করতে এসেছেন? রুমঝুম অচেনা মেয়েটিকে এই প্রশ্ন করতেই মেয়েটি তার অর্ধেক আগুনে ঝলসে পুড়ে যাওয়া মুখটি নিয়ে রুমঝুমের দিকে একটা হলুদ জ্বলন্ত দৃষ্টি দিয়ে তাকায়। তারপর একটা সাপদের হাসি হাসতে থাকে। তারপর মেয়েটির সারা শরীরটা একটা সাদা ধোঁয়ার রূপ নিয়ে কুণ্ডলি পাকাতে পাকাতে ঘরের মধ্যে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আজ আপনি শুনবেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে পেতনির কান্না। জ্বলন্ত অগ্নিদগ্ধ অবস্থায় রান্নাঘরের মধ্যে পাগলের মতন ছোটাছুটি করতে থাকে এক নারী। বাড়িতে দেখা দেয় ঘোর অমঙ্গলের ছায়া, কিন্তু কিভাবে যেন সেইখানে পৌঁছে যান আচার্যদেব। কে এই আচার্যদেব? কি হলোই বা তারপর? জানতে হলে শুনতে থাকুন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে পেতনির কান্না। রুমঝুম, কি হলো? তুই এইভাবে মাঝরাতে মা মা বলে চিৎকার জুড়েছিস কেন? মনিকা দেবীর প্রশ্ন শুনে রুমঝুম তার মাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো ভয় মিশ্রিত কণ্ঠে কিছুক্ষণ আগে সে কি শুনেছে আর কি কি দেখেছে সব কথা খুলে বলে। মনিকা দেবী রুমঝুমের মুখ থেকে সব ঘটনা শুনে তার মুখটা সঙ্গে সঙ্গে ভয় ফ্যাকাশে হয়ে যায় এবং মনিকা দেবী মনে মনে বলে ওঠে, বড়দির মুখে যে মেয়েটির গল্প অনেক বছর আগে শুনেছিলাম, সেই মেয়েটা কি এখন এই বাড়িতে আছে? বৈঠকখানার ঘর থেকে ফোনের আওয়াজটা মনিকার কানে ভেসে আসতেই মনিকা বেসিনের সামনে দাঁড়িয়ে দুপুরের এঁটো খাওয়া বাসনগুলো মাজতে মাজতে কল্লোলের উদ্দেশ্যে বলে ওঠে, কল্লোল, দেখো তো কে ফোন করেছে এই দুপুরবেলা। মনিকার কথা শুনে কল্লোল সোফায় শুয়ে টিভি দেখছিল। সে সোফা থেকে উঠতে উঠতে বলে, দাঁড়াও মনিকা, দেখছি। কল্লোল এই কথা বলে ফোনের রিসিভারটা কানে দিতেই ফোনের ওপার থেকে একটা গম্ভীর গলা শোনা যায়। শালাবাবু, কেমন আছো? ফোনের ওপার থেকে একটা চেনা গলার আওয়াজ পেয়ে কল্লোল হেসে উঠে বলে, আরে বড় জামাইবাবু, আপনি এতদিন পর, তা কেমন আছেন বলুন? আমি ভালোই আছি। তা অনেকদিন হয়ে গেল, তোমাদের কোনো খবর পাই না কেন? তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। আসলে রুমঝুম সামনের বছর উচ্চ মাধ্যমিক দেবে তো, এই একটা মাস ওদের দ্বাদশ শ্রেণীর টেস্ট পরীক্ষা চলছে, ওই জন্যই তোমাদের ফোন করা হয়ে ওঠেনি। বর্দি, টুকাই, মেহুল ওরা কেমন আছে? ওরা ভালোই আছে, যে জন্য তোমাকে ফোন করেছিলাম। শোনো, সামনের 15ই মাঘ মানে জানুয়ারির 25 তারিখ আমার ছেলে টুকাইয়ের বিয়ে। তোমরা কিন্তু সপরিবারে আমার এই খেজুরটিহি গ্রামের বাড়িতে এসো। তোমার বর্দি কিন্তু পই পই করে আমাকে বলে দিয়েছে তোমরা যেন টুকাইয়ের বিয়ের 3-4 দিন আগে আসো। কেমন? সে তো টুকাইয়ের বিয়েতে 3-4 দিন আগে থেকে যাওয়ার ইচ্ছে আছে জামাইবাবু, কিন্তু অফিস ছুটি দিলে হয়। বুঝতেই পারছেন, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, ওদের ছুটি পাওয়া খুবই মুশকিল। তবুও ছুটি নেওয়ার চেষ্টা করব। এরপর বেশ কিছুক্ষণ ওদের দুজনের মধ্যে ফোনে এটা ওঠা কথা বলার পর
কল্লোল ফোনটা রাখতেই মনিকা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে জিজ্ঞাসা করে, বড় জামাইবাবু ফোন করেছিল বলে মনে হচ্ছে। তুমি ঠিক ধরেছো মনিকা, বড় জামাইবাবুই ফোন করেছিল। 25শে জানুয়ারি টুকাইয়ের বিয়ে, তাই উনি ফোনে নেমন্তন্ন করলেন আমরা যেন সপরিবারে খেজুরডিহি গ্রামে যাই। কিন্তু কথা হলো, কি কথা কল্লোল? যেদিন টুকাইয়ের বিয়ে হচ্ছে সেদিন আমার আবার অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং পড়েছে। তোমাদের সঙ্গে যেতে পারবো কিনা সন্দেহ, কারণ অফিসে আজ পর্যন্ত যে কটা মিটিং হয়েছে বস সব কটা মিটিংয়েই আমাকে ডেকেছে। কল্লোলের কথা শুনে মনিকা বলে, ঠিক আছে, তুমি যদি টুকাইয়ের বিয়েতে না যেতে পারো, আমি আর রুমঝুম নিশ্চয়ই যাব। সেই কোন ছোটবেলায় ও বড়দির বাড়ি গিয়েছিল, আর তারপর তো পড়াশোনার চাপে ওর যাওয়াই হয়ে ওঠেনি। ফোনেই কথা বলতো বড়দির সঙ্গে, বড়দি যেটুকু আসতো আমাদের বাড়িতে ওইটুকুই তো। ও তো বড় হয়ে কোনোদিন গ্রামও দেখেনি, আর জমিদার বাড়ি সে তো কেমন দেখতে হয় জানিই না। ওর বড়দির বাড়ি গেলাম নিশ্চয়ই ভালোই লাগবে। আচ্ছা, আমি যদি যেতে না পারি তাহলে তোমরা যেও টুকাইয়ের বিয়েতে নিমন্ত্রণ রক্ষা করতে। অটোটা উঁচু পাঁচিল ঘেরা 3তলা বাড়ি সমান একটা পুরানো আদি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। অটো থেকে মনিকা ও রুমঝুম নেমে সেই বাড়িটার বড় গেটের সামনে দাঁড়াতেই ভেতর থেকে একটা 55-56 বছরের এক মধ্যবয়স্ক লোক হাসি মুখে বেরিয়ে আসতে আসতে বলল, ওয়েলকাম ওয়েলকাম মনিকা, রুমঝুম, তোমরা যে টুকাইয়ের বিয়েতে এসেছো এতেই যে আমি কি খুশি হয়েছি তোমাদের কি বলবো। তা কল্লোল আসেনি তোমাদের সঙ্গে? বিপ্লবের প্রশ্ন শুনে অটো থেকে ট্রলি নামাতে নামাতে মনিকা বলে, না জামাইবাবু, কল্লোল হয়তো আসতে পারবে না। ওর অফিসের একটা মিটিং পড়ে গেছে, হয়তো বৌভাতের দিন আসলেও আসতে পারে, তাও শিওর না। প্রাইভেট কোম্পানি, বোঝই তো, যখন তখন কাজের চাপ বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। চলো চলো, তোমরা ভিতরে চলো। তোমরা আজ আসবে বলে অনুরাধা সেই তখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছে। চলুন। আয় রুমঝুম, ভিতরে আয়। এই বলে মনিকা রুমঝুমকে নিয়ে বাড়ির বাগান পেরিয়ে বাড়ির ভিতরে যেই প্রবেশ করতে যাবে, হঠাৎ রুমঝুম শুনতে পায় পিছন থেকে কে যেন নূপুর পায়ে বাগানের এই দিক থেকে ওই দিক ছুটে চলে গেল। রুমঝুমের পিছন দিক থেকে নূপুরের আওয়াজটা কানে ভেসে আসতেই সে সঙ্গে সঙ্গে পিছন ফিরে দেখে টকটকে লাল বেনারসি শাড়ি পরিহিতা একটি মহিলা লাল আলতারাঙার উপর নূপুর পায়ে বাড়ির পিছন দিকে ছুটে চলে গেল। কিন্তু মহিলাটার মুখশ্রীটা রুমঝুম দেখতে পেল না, কারণ মহিলাটি তার মুখটা পুরো ঘোমটা দিয়ে ঢেকে রেখেছিল। মহিলাটি বাড়ির পিছন দিকে ছুটে চলে যেতেই রুমঝুমের গাটা খুব ভারী হয়ে উঠল হঠাৎ করেই। এরপর রুমঝুম বাড়ির বাইরে চারদিকটা তাকাতে তাকাতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, পিসির বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে আমার গাটা অদ্ভুতভাবে ভারী ভারী লাগছে কেন? আচ্ছা, আমার সঙ্গে কোনো খারাপ ঘটনা ঘটবে না তো? এই কথা বলতে বলতে রুমঝুম বাগান পেরিয়ে যেই বাড়ির ভেতরে ঢুকতে যাবে, হঠাৎ করেই তার আপনা থেকে দৃষ্টি চলে যায় বাগানের মাটির দিকে। বাগানের মাটির দিকে রুমঝুমের দৃষ্টি যেতেই সে বিস্ফারিত নয়নে চেয়ে দেখে যে মহিলাটি একটু আগে লাল আলতারাঙা পা নিয়ে বাড়ির পিছনে খালি পায়ে ছুটে গেল, সেই মহিলাটির কতগুলো পায়ের ছাপ মাটিতে পড়েছে, কিন্তু সেই লাল আলতারাঙা পায়ের ছাপগুলো কেমন অদ্ভুতভাবে উল্টো। রুমঝুম পিসির বাড়িতে ঢোকার মুখে বাগানে এই রকম অদ্ভুত ভুতুড়ে দৃশ্য দেখে যেই মনিকা দেবীকে ডাকতে যাবে, ঠিক সেই সময় পিছন দিক থেকে কে যেন রুমঝুমের দুটো চোখ হাত দিয়ে চেপে ধরতেই রুমঝুম চিৎকার করে বলে ওঠে, কে কে আমার চোখ টিপে ধরলো? রুমঝুম এই কথা বলতে তৎক্ষণাৎ চোখের ওপর থেকে হাত সরিয়ে নিয়ে রুমঝুমের সামনে লাফিয়ে একটা মেয়ে এসে হাসি মুখে বলে ওঠে, আরে আমি মেহুল, তুই আমাকে চিনতে পারছিস না রুমঝুম? মেয়েটি হাসি মুখে রুমঝুমের সামনে এসে নিজের পরিচয় দিতেই রুমঝুম একটি শান্তির নিঃশ্বাস ফেলে, হাসি মুখে বলে ওঠে, ও মেহুল, তুই? তা কেমন আছিস বল? আমি তো ভালোই আছি, তা তুই কেমন আছিস? আমিও ভালো আছি।
এরপর মেহুল রুমঝুমের হাত ধরে বলে, চল রুমঝুম, বাড়ির পিছনের পুকুর পাড়ে চল। পুকুর পাড়টা বেশ ফাঁকা, নিরিবিলিতে দুজনে গল্প করতে পারবো। বাড়ির ভিতর আজ যা লোক, শান্তিতে আমরা দুজনে গল্প করতে পারবো না। মেহুলের মুখে এই কথা শুনে রুমঝুম প্রশ্ন করে ওঠে, আচ্ছা, টোকাইদার বিয়ে তো 3 দিন পর, তাহলে আজ বাড়িতে এত লোকজন কেন? আজ বাড়িতে কি? রুমঝুমের প্রশ্ন শুনে মেহুল রুমঝুমের দিকে এক দৃষ্টে তাকিয়ে একটা রহস্যময় সাপদের হাসি হেসে বলে ওঠে, দাদার মঙ্গলের জন্য মাঝ বাড়িতে নারায়ণ পুজো দিচ্ছে, তাই আজ বাড়িতে এত লোকজন। মেহুল এই কথা বলে রুমঝুমের হাত ধরে বাড়ির পিছন দিকে পুকুরের পাড়ে যেই যেতে যাবে, হঠাৎ করে পিছন দিক থেকে একটা ডাক ভেসে আসে, এই রুমঝুম, বাড়ির পিছন দিকে কি করতে যাচ্ছিস? আয় ভিতরে আয়, মার পিসি তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে যে। পিছন দিক থেকে একটা মেয়েলি গলায় ডাক ভেসে আসতেই রুমঝুম পিছন ফিরে তাকিয়ে দেখে তার সামনে মেহুল দাঁড়িয়ে আছে। মেহুলকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে রুমঝুম খানিকটা ভয় পেয়ে বলে ওঠে, মেহুল, তুই এখানে? তুই তো আমাকে নিয়ে এক্ষুনি বাড়ির পেছনের পুকুর পাড়ে গল্প করতে যাচ্ছিলিস। রুমঝুমের মুখে এই কথা শুনে মেহুল খানিকটা অবাক হয়ে বলে, তুই কি বলছিস কি রুমঝুম? আমি তোর হাত ধরে এক্ষুনি পুকুর পাড়ে গল্প করতে যাচ্ছিলাম? না না, এ তোর মনের ভুল। আমি তো বাড়ির ভিতরে ছিলাম, তোকে মামির সঙ্গে দেখতে না পেয়ে বাড়ির বাইরে ডাকতে এলাম। মেহুলের মুখে এই কথা শুনে রুমঝুম পেছন ফিরে তাকিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, তাহলে আমাকে হাত ধরে পুকুর পাড়ে কে নিয়ে যাচ্ছিল একটু আগে? রুমঝুমের এই কথা শুনে মেহুল চারিদিকে তাকাতে তাকাতে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, মা বলেছিল এই বাড়ির কারোর বিয়ে লাগলে সে ঠিক আবার আসবে। আচ্ছা, সে কি এসে গেছে? দাদার বিয়েটা সুষ্ঠুভাবে হবে তো? কোনো খারাপ কিছু অঘটন ঘটবে না তো? মেহুল মনে মনে এই কথা বলে রুমঝুমের দিকে তাকিয়ে বলে, রুমঝুম, চল ভিতরে চল, মামি আর মা তোকে অনেকক্ষণ ধরে খুঁজছে। এই কথা বলে মেহুল রুমঝুমের হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে যায়। রুমঝুম বাড়ির ভেতরে প্রবেশ করতেই মনিকা বেশ রাগত কণ্ঠে বলে ওঠে, সে তখন থেকে আমি আর পিসি মিলে তোকে সমানে ডেকে চলেছি, এতক্ষণ তুই বাইরে কি করছিলিস? হ্যাঁ? মনিকা দেবীর প্রশ্ন শুনে রুমঝুম কিছু একটা বলতে যাচ্ছিল, হঠাৎ সেই সময় মেহুল রুমঝুমের সঙ্গে কিছুক্ষণ আগে কি ঘটনা ঘটতে যাচ্ছিল সেই কথা চেপে গিয়ে বলে উঠল, মামি, অনেক বছর পর তো রুমঝুম আমাদের বাড়িতে এলো, তাই ও বাড়িটা ঘুরে ঘুরে দেখছিল আর কি। মেহুলের কথা শুনে মনিকা দেবী রুমঝুমকে আর কিছু বলে না। এরপর রুমঝুমের পিসি অনুরাধা দেবী বলে ওঠে, উফ মনিকা, মেয়েটা বড় হয়েছে, তুই ওকে আর বকিস না তো। কোন সকালে তোরা বেরিয়েছিস, এত দূর ট্রেন জার্নি করে এসেছিস, তোরা মা মেয়ে নিশ্চয়ই খুব ক্লান্ত। তোরা যে ঘরে থাকবি চল, তোদের ঘরটা দেখিয়ে দিই, ওই ঘরে গিয়ে বিশ্রাম নিবি চল। এই কথা বলে অনুরাধা দেবী মনিকা ও রুমঝুমকে নিয়ে একতলার বৈঠকখানার ঘর ছেড়ে বৈঠকখানার ঘরের পাশ থেকে যেই দোতলার সিঁড়ি ধরে দোতলায় উঠতে যাবে, রুমঝুম তার মা ও পিসির সঙ্গে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে রুমঝুম সিঁড়ির মাঝখানে হঠাৎ দাঁড়িয়ে পড়ে। রুমঝুমকে সিঁড়ির মাঝখানে হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়তে দেখে অনুরাধা দেবী বলে ওঠে, কিরে রুমঝুম, সিঁড়ির মাঝখানে হঠাৎ করে দাঁড়িয়ে পড়লি কেন? কি হলো রে তোর? অনুরাধা দেবীর প্রশ্ন শুনে রুমঝুম দোতলার ওঠার মুখে একটা চাতালের কোণার দিকে আঙুল দেখিয়ে বলে, পিসি, ওই লাল বেনারসি পরা যে মেয়েটি নতুন বইয়ের সাজে সজ্জিত হয়ে ওই যে সিঁড়ির চাতালের কোণা থেকে আমার দিকে হাসি মুখে চেয়ে আছে না, উনি কে হন তোমার? রুমঝুমের মুখে এই কথা শুনে অনুরাধা দেবীর মুখটা সঙ্গে সঙ্গে ভয় ফ্যাকাশে হয়ে যায় এবং সে আমতা আমতা করে বলে ওঠে, সিঁড়ির চাতালের কোনায় কোনো মেয়ে বেনারসি শাড়ি পরে নতুন বউয়ের সাজে দাঁড়িয়ে আছে। ধুর, ওখানে তো কেউ নেই। ওই দেখ, ভালো করে চেয়ে দেখ, জায়গাটা পুরো ফাঁকা, এমনিতেই সিঁড়িটা অন্ধকার। ধুর, তুই কি দেখতে কি দেখেছিস, ও তো চোখের ভুল। অনুরাধা দেবীর মুখে এই কথা শুনে
রুমঝুম তাকিয়ে দেখে সিঁড়ির চাতালের কোণায় বেনারসি শাড়ি পরা নতুন বউয়ের সাজে কোনো মহিলা দাঁড়িয়ে নেই। ওই জায়গাটা সম্পূর্ণ ফাঁকা ও অন্ধকার ঘুটঘুট করছে। রুমঝুম এই অদ্ভুত দৃশ্য দেখার পর ভয়ে মনে মনে বলে ওঠে, পিসির বাড়িতে আসার পর থেকে আমার সঙ্গে এসব কি ভৌতিক ঘটনা ঘটে চলেছে। আচ্ছা, ওই লাল বেনারসি শাড়ি পরা নতুন বউয়ের সাথে মেয়েটি কে? আর আমার মুখে মেয়েটির কথা শুনে পিসি এইরকম ভাবে এড়িয়ে গেল কেন? পিসি কি মেয়েটিকে চেনে? এরপর অনুরাধা দেবী ওদের দুজনকে নিয়ে দোতলা সিঁড়ি ও দোতলার টানা লম্বা বারান্দা পেরিয়ে একটা বড় ঘরে ঢুকতে ঢুকতে বলে, তোরা যে কদিন টুকাইয়ের বিয়েতে আছিস, তোরা সেই কদিন এই ঘরেই থাকবি। তোরা আসবি শুনে আমি বংশীকে দিয়ে আগে থেকেই ঘরটা সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রেখেছি। তোরা এই ঘরে বিশ্রাম নে, বংশী একটু পরে এসে তোদের দুপুরের খাবার দাবার দিয়ে যাবে। আমি নিচে গেলাম, সন্ধেবেলায় নারায়ণ পুজো আছে, যাই গিয়ে পুজোর গোছগাছ করি গিয়ে। এই কথা বলে অনুরাধা দেবী ঘর থেকে বেরিয়ে যায়। সেদিনকার রুমঝুমের সঙ্গে ওই ঘটনা ঘটার পর থেকে বেশ 2 দিন আর কোনো অদ্ভুত ঘটনা ঘটেনি ঠিকই, কিন্তু টুকাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠানের দিন রাতে রুমঝুমের সঙ্গে আরও একটি অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা হলো, রাত তখন কটা হবে, 2 কি 2:30। হঠাৎ একটা মেয়েলি গলায় কান্নার আওয়াজে রুমঝুমের ঘুমটা ভেঙে যায়। রুমঝুমের ঘুমটা ভেঙে যেতেই সে বিছানায় শুয়ে ঘরের বাইরে বারান্দা থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজটা শুনে বলে ওঠে, এত রাতে বারান্দায় দাঁড়িয়ে কে কাঁদছে? মেহুল নাকি? ওর আবার কি হলো এই মাঝরাতে? এই কথা বলে রুমঝুম বিছানা ছেড়ে উঠে ঘরের দরজা খুলে বারান্দায় বেরোতেই দেখে অন্ধকার টানা লম্বা বারান্দার এক কোণে 2 দিন আগে সিঁড়ির চাতালের কোণায় দেখা সেই লাল বেনারসি শাড়ি পরিহিতা মেয়েটি দাঁড়িয়ে আছে আর পিছন ফিরে হাউমাউ করে কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, আজ এই শুভ দিনে কোথায় আমাদের মিল হওয়ার কথা ছিল, তা না তুমি আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেলে। আমি এখন কি নিয়ে বাঁচবো শুভ্র? লাল বেনারসি শাড়ি পরিহিতা মেয়েটাকে অন্ধকার বারান্দায় ওইভাবে পিছন ফিরে কাঁদতে দেখে রুমঝুম মেয়েটির দিকে এগিয়ে যেতে যেতে বলে, মেয়েটি কে? আর এই মাঝরাতে অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে কাঁদছি বা কেন? রুমঝুম এই কথা বলতে বলতে মেয়েটির সামনে গিয়ে দাঁড়ায়। তারপর মেয়েটিকে প্রশ্ন করে, আপনি কে? আপনি এত রাতে বারান্দায় দাঁড়িয়ে এইভাবে কান্নাকাটি করছেন কেন? আপনার কি হয়েছে? রুমঝুমের এই প্রশ্ন মেয়েটিকে করতেই ঠিক সেই সময় রুমঝুমের পাশ থেকে একটা কালো মোটা বিড়াল এমনভাবে কাঁদতে কাঁদতে চলে যায়। বিড়ালটার কান্না শুনে রুমঝুমের বুকের ভেতরটায় একটা ভয়ের হিম শীতল রক্তস্রোত বয়ে যায় এবং সঙ্গে সঙ্গে লাল বেনারসি শাড়ি পরা মেয়েটি রুমঝুমের দিকে তাকায় এবং হিস হিসে গলায় বলে ওঠে, আমার নাম ঋতুভরি, আমি এই বাড়ির মেয়ে। তুই আমার শুভ্রকে আমার কাছে এনে দিতে পারবি? মেয়েটি রুমঝুমের দিকে ফিরে এই কথাগুলো বলতেই রুমঝুম মেয়েটির ওই ভয়ঙ্কর আগুনে ঝলসে যাওয়া রূপ দেখে ভয় পেয়ে যায় এবং রুমঝুম মেয়েটির ওই আগুনে ঝলসে পুড়ে যাওয়া রূপ সহ্য করতে না পেরে যেই রুমঝুম ভয়ে দৌড়ে ঘরের ভেতরে আসতে যাবে, অমনি আগুনে ঝলসে পুড়ে যাওয়া মেয়েটি রুমঝুমের একটা হাত চেপে ধরে হিস হিসে গলায় বলে, কোথায় যাচ্ছিস মেয়ে? আমার শুভ্রকে আমার কাছে এনে দিবি না? মেয়েটির একটা পোড়া হাত রুমঝুমের একটা হাত টেনে তাকে এই কথাগুলো বলতেই রুমঝুম নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে না পেরে আগুনে ঝলসে পুড়ে যাওয়া মেয়েটির পায়ের সামনে অজ্ঞান হয়ে পড়ে যায়। রুমঝুম, এই রুমঝুম, রুমঝুম তোর কি হলো? চোখ খোল বলছি। এই রুমঝুম, মা এই বাড়ি থেকে তাড়াতাড়ি চলো, ঋতুভরি আমাকে মেরে ফেলবে। মা তাড়াতাড়ি, ঋতুভরি আমাকে মেরে
ভেঙে ফেলবে মা। চোখ বন্ধ অবস্থায় রুমঝুম এই কথাগুলো বিড়বিড় করে বলতেই রুমঝুমের মুখ থেকে এই কথাগুলো শুনে মনিকা দেবী রুমঝুমের চোখে মুখে জলের ছিটে দিতে দিতে বলে, তুই কি বলছিস রুমঝুম? কে রীতা ভরি? আর কে তোকে মেরে ফেলবে? রুমঝুমের মুখে এই কথাগুলো শুনে রুমঝুমের অপর পাশে বসা রুমঝুমের পিসি অনুরাধা দেবীর মুখটা ভয়ে সঙ্গে সঙ্গে ফ্যাকাশে হয়ে যায় ঠিকই, কিন্তু অনুরাধা দেবীর এই ভয়ে ফ্যাকাশে হয়ে যাওয়া মুখ মনিকা লক্ষ্য করে না। চোখে মুখে ঠান্ডা জলের স্পর্শ অনুভব হতেই ধীরে ধীরে চোখ খোলে ঠিকই, কিন্তু প্রথমে কোনো কথা বলতে না পারলেও ধীরে ধীরে একটু ধাতস্থ হতেই গতকাল রাতে ঘুম ভাঙার পর তার সঙ্গে ঠিক কি কি ঘটনা ঘটেছে সব কথা মনিকা ও অনুরাধা দেবীকে বলে। রুমঝুমের মুখ থেকে রীতা ভরি নামটা শুনে মনিকা অনুরাধা দেবীকে প্রশ্ন করে, আচ্ছা দিদি, এই রীতা ভরি কি হয় তোমাদের? তুমি ওকে চেনো? তুমি যদি ওকে চিনে থাকো দয়া করে বলো না, প্লিজ বলো। হ্যাঁ বেশি, প্লিজ বলো না, এই ঋতুভরি কে আর ও এই বাড়ির কে হয়? রুমঝুম ও মনিকার জোড়াজড়িতে বেশ খানিকটা বাধ্য হয়ে অনুরাধা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ধরা গলায় বলে ওঠে, মনিকা, রুমঝুম, তোরা জানতে চাস তো রীতাভরিকে? রীতাভরি হলো আমার বড় ননদ। আজ থেকে 50 বছর আগে ওর বিয়ের দিন ওর জীবনে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সেই মর্মান্তিক দুর্ঘটনা রীতাভরি সহ্য করতে না পেরে ওই দিন রাতেই ওর গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। সেই থেকে ওর অতৃপ্ত আত্মা এই বাড়িতে আটকা পড়ে রয়েছে ঠিকই, কিন্তু কিন্তু কি দিদি ভাই? আরে বলো না, চুপ করে যাচ্ছ কেন, বলো। কিন্তু ওকে এমনি সময় না দেখা গেলেও, ওর উপস্থিতিটা আমরা এমনি সময় বুঝতে না পারলেও, এই বাড়িতে কারোর যখন বিয়ে হয় তখন ওর উপস্থিতিটা আমরা খুব ভালোভাবেই টের পাই। আর টের পাওয়ার সঙ্গে সঙ্গে ওকে আমরা দেখতেও পাই। প্রথম রীতাভরিকে যখন আমাদের বাড়িতে সবাই দেখতে পেতাম তখন এই বাড়িতেও নিজের লোকদের অনেক রকম ক্ষতি করেছে, কিন্তু বাড়িতে একটা বড় পুজো করিয়ে নেওয়ার পর থেকে ও শারীরিক কোনো ক্ষতি করতে পারে না আমাদের। আচ্ছা পিসি, ঋতুভরির বিয়ের দিন কি এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছিল যে সেই মর্মান্তিক দুর্ঘটনা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নেন? আর হ্যাঁ দিদি ভাই, তোমার বাড়িতে কারোর বিয়ে লাগলে রীতাভরি বিয়ের দিনই দেখা দেয় কেন? এমনি দিনে তো কই দেয় না, সেটারই বা কারণ কি? রুমঝুম ও মনিকার প্রশ্ন শুনে অনুরাধা দেবী ধীরে ধীরে বলতে শুরু করে, এইরকমই মাঘ মাসের একটা দিনে আমার বড় ননদ রীতাভরির সঙ্গে আমাদের এই খেজুরডিহি গ্রামের 2টো গ্রামের পর হাঁসখালি তলা বলে একটি গ্রাম আছে। সেই গ্রামের একজন বড় পাট ও গম ব্যবসায়ী শাশ্বত মজুমদারের মেজ ছেলে শুভ্রাংশু, তার সঙ্গে আমার শ্বশুরমশাই রীতাভরির বিয়ে ঠিক করে। আমার শ্বশুরমশাই শুভ্রাংশু আর রীতাভরির বিয়ে ঠিক করার আগে থেকেই ওদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। আমার বড় ননদ রীতাভরি সেই যুগের ডাকসাইড শিক্ষিতা কলেজে পড়া, এই গ্রামের মধ্যে সব থেকে সুন্দরী ছিল। রীতাভরি কলেজে পড়াকালীনই শুভ্রাংশুর সঙ্গে ওর আলাপ হয়, আর শুভ্রাংশু ছিল ওই কলেজের বাংলা বিভাগের অধ্যক্ষ। রীতাভরির সঙ্গে শুভ্রাংশুর আলাপ হওয়ার পর ওদের মধ্যে ধীরে ধীরে একটা গভীর প্রেমের সম্পর্ক তৈরি হয়, কিন্তু আমরা বাড়ির লোকেরা সেটা একেবারেই জানতাম না। আমার শ্বশুরমশাই ওদের বিয়ে ঠিক করার পরেই রীতাভরির মুখ থেকে জেনেছি। রীতাভরি আর শুভ্রাংশুর বিয়ে ঠিক করার পর থেকেই আমার বাড়ির মেয়ে বউরা সবাই ওদের বিয়ের জন্য কেনাকাটা শুরু করে দিলাম। সেই সঙ্গে রীতাভরির বিয়েতে কি কি খাওয়ানো হবে, কোন ঠাকুরকে দিয়ে রান্না করানো হবে, সেই সবের আয়োজনও শুরু হয়ে গেল। এরপর ধীরে ধীরে ওদের বিয়ের দিনও চলে এলো। এই সারা সিংহরায় বাড়ি নানা রং বেরঙের ফুলে আর আলোয় সেজে উঠল, কিন্তু এই আমাদের বিয়ে বাড়ির আনন্দের মাঝে এক শোকের কালো ছায়া নেমে আসবে সেটা আমরা কেউই ভাবতে পারিনি। দুপুরবেলা রীতাভরির গায়ে হলুদের অনুষ্ঠান মিটে যাওয়ার পর ওদের গোধূলি লগ্নে বিয়ে ছিল। আমরা বাড়ির মেয়ে বউরা মিলে সবাই তাড়াতাড়ি ওকে সাজাতে বসি। রীতাভরির কনের সাজ যখন শেষের দিকে, ঠিক সেই সময় আমার ছোট দেওর রক্তিম
ছুটতে ছুটতে আমাদের কাছে আসে আর কাঁদতে কাঁদতে রীতাভরিকে বলে, দিদি, শুভ্রাংশুদা আর এই পৃথিবীতে নেই দিদি। উনি চিরদিনের মতো তোকে ছেড়ে তারাদের দেশে চলে গেছে দিদি। শুভ্রাংশুদা আর নেই দিদি, দিদি শুভ্রাংশুদা আর নেই। রক্তিমের মুখ থেকে শুভ্রাংশুর মৃত্যুর খবর শুনে রীতাভরি নিজেকে আর সামলাতে পারে না, আমার কোলে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরে তোদের বিপ্লবদার মুখ থেকে শুনি রীতাভরিকে বিয়ে করতে আসার সময় মাঝপথে শুভ্রাংশুর গাড়িটা একটা বড় খালে পড়ে যায় এবং গাড়িটা খালের জলে পড়ার সঙ্গে সঙ্গে শুভ্রাংশু ও তার বাবার মৃত্যু হয়। এরপর একটু সন্ধে হতেই রীতাভরির জ্ঞান ফিরতেই ও আমাদের জানায় ও নিজের ঘরে একা একটু সময় কাটাতে চায়। ওর এই কথা শুনে আর ওর মনের অবস্থা দেখে আমরা ওকে ওর মতোই নিজের ঘরে থাকতে দিই ঠিকই, কিন্তু আমাদের চোখের আড়ালে এরকম একটা দুর্ঘটনা ঘটে বসবে তা আমরা আগে থেকে বুঝতে পারিনি। বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটার পর রীতাভরির বিয়ের নিমন্ত্রণে যে অতিথিরা এসেছিল তারা সবাই একে একে চলে যায়। যখন হঠাৎ সেই সময় আমরা বাড়ির সবাই মাংস পোড়া পোড়া গন্ধ পাই, কিন্তু মাংস পোড়া গন্ধটা বাড়ির কোথা থেকে আসছে তা আমরা বুঝতে পারি না। এরপর রীতাভরির কলেজের একটা বন্ধু ছুটতে ছুটতে এসে আমাদের খবর দেয় রীতাভরি নাকি নিজের ঘরে গায়ে আগুন দিয়েছে। রীতাভরির বন্ধুর মুখ থেকে আমরা এটা জানতে পেরে বাড়ির সবাই ওর ঘরে দৌড়ে যায়, আর গিয়ে দেখি সারা ঘরের মধ্যে রীতাভরি গায়ে আগুন দিয়ে দৌড়োদৌড়ি করছে। এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই বাড়ির ছেলেরা মিলে ওর গায়ে সঙ্গে সঙ্গে কম্বল জড়িয়ে জল ঢেলে ওর গায়ের আগুন নেভায়, কিন্তু রীতাভরিকে বাঁচানো যায়নি, ওইখানেই মারা যায়। যেহেতু অপঘাতেই মারা গিয়েছিল তাই বাড়ির সবাই 3 দিনের শ্রাদ্ধানুষ্ঠানেই ওর কাজ করি, কিন্তু রীতাভরি শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার 1 সপ্তাহ পর থেকে প্রতিদিন রাতে এই বাড়ির কারোর না কারোর সঙ্গে একটা না একটা অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটত। আর প্রথম ঘটনাটাই ঘটে আমার সঙ্গে। একদিন সন্ধেবেলা রান্নাঘরে আমি বাড়ির সবার জন্যই রাতে রুটি বানাচ্ছিলাম। হঠাৎ সেই সময় আমার কানে একটা কান্নার আওয়াজ আসে, কি যেন কাঁদতে কাঁদতে বলছে, আমার শুভ্রকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া আর থাকতে পারছি না, আর থাকতে পারছি না। মেয়েলি গলায় কান্নার আওয়াজটা আমার কানে ভেসে আসতেই আমি রান্নাঘর থেকে বেরিয়ে সারা বাড়ি জুড়ে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করি যে কান্নার আওয়াজটা বাড়ির কোথা থেকে আসছে। এরপর সারা বাড়ি জুড়ে কান্নার আওয়াজটা যে কোথা থেকে আসছে সেই সূত্র খুঁজতে খুঁজতে আমি রীতাভরির ঘরের সামনে আসতেই শুনতে পাই আওয়াজটা ওর ঘর থেকে আসছে। রীতাভরির ঘর থেকে মেয়েলি গলায় কান্নার আওয়াজটা শুনে আমি মনে মনে বলি, এই ঘোর সন্ধেবেলায় অন্ধকারে ঘরে কে কাঁদছে? এই কথা বলে আমি রীতাভরির ঘরের দরজাটা খুলে ওর ঘরে ঢুকতেই যে দৃশ্য দেখি তা দেখে আমি খানিকটা অবাক হয়ে যাই। খোলা জানলা দিয়ে যেটুকু রূপলি চাঁদের আলো রীতাভরির ঘরের মধ্যে প্রবেশ করছিল, সেই আলোতে আমি দেখি ঘরের এক কোনায় লাল বেনারসি শাড়ি পরিহিতা কনের সাজে সজ্জিত একটি মেয়ে বসে আছে আর মুখ নিচু করে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। লাল বেনারসি শাড়ি পরিহিতা কনের সাজে সজ্জিত মেয়েটিকে রীতাভরির ঘরের এক কোনায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে আমি মেয়েটিকে রজনী ভেবে একটু রাগত কণ্ঠে বলি, এই রজনী, তুই বেনারসি শাড়ি কোথায় পেলি রে? আর তুই এই অন্ধকারের মধ্যে ঘরের এক কোনায় বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে তোর? বড় বৌদি, আমার শুভ্রকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া আর থাকতে পারছি না। এই কথা বলে মেয়েটি আমার দিকে তাকাতেই দেখি যাকে আমি রজনী ভেবে এতক্ষণ ধরে এতগুলো কথা শোনালাম সে রজনী নয়, রীতাভরির স্বয়ং। রীতাভরির প্রেতাত্মা ঘরের এক কোণে বসে আছে, আর ও যেহেতু আগুনে পুড়ে মারা গিয়েছিল ওর সারা শরীরের চামড়াগুলো কালো হয়ে গেছে আর শরীর থেকে ঝুলে পড়ছে। আমি অন্ধকার ঘরের মধ্যে এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে চিৎকার করতে শুরু করি, তারপর ঘর থেকে বেরিয়ে আসি। ইতিমধ্যেই আমার চিৎকার শুনে
বাড়ির সবাই ছুটে আসে, জিজ্ঞাসা করে আমি এই ভর সন্ধেবেলায় এমন করে চিৎকার কেন করেছি। বাড়ির লোক আমাকে এই প্রশ্ন করতেই আমার সঙ্গে ঘটা যা যা ঘটনা সব বলি, কিন্তু ওরা আমার একটা কথাও বিশ্বাস করে না। উল্টে আমার শাশুড়ি আমাকে বলে আমি নাকি মৃত মানুষের নামে মিথ্যে দোষ দিচ্ছি, যে মরে গেছে সে কখনো ফিরে আসতে পারে না। আমার সঙ্গে সেই ঘটনা ঘটার আবার 2 সপ্তাহ পর আমার মেজো যা শাম্ভরীর সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। দিনটা ছিল আমার ছোট ভাসুর রক্তিমের আশীর্বাদের দিন। সকালবেলা সম্ভারী রান্নাঘরে রক্তিমের শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে বলে তাদের জন্য দুপুরে রান্না করছিল। শাম্ভরী পায়েসের জন্য গোবিন্দভোগের চালটা ধুয়ে ঘি মাখিয়ে যেই ফুটন্ত দুধের মধ্যে দিতে যাবে, সেই সময় শাম্ভরী পিছন দিক থেকে শুনতে পায় কি যেন ফ্যাঁস ফ্যাঁসে গলায় কাঁদতে কাঁদতে বলছে, মেজো বৌদি, ও মেজো বৌদি, শুভ্রকে আমার কাছে এনে দেবে গো। আমি সেই কবে থেকে ওর জন্য অপেক্ষা করছি। পিছন দিক থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজটা শাম্ভরীর কানে আসতেই ও ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখে রীতাভরীর সেই আগুনে ঝলসে পুড়ে যাওয়ার শরীরটা নিয়ে দাঁড়িয়ে, আর শাম্ভবীর দিকে একটা নীল জ্বলন্ত দৃষ্টি দিয়ে হাসছে। শাম্ভরী তার সামনে রীতাভরীর অতৃপ্ত আত্মাকে দেখে কথাগুলো শুনে ভয়েতে ওর হাত থেকে ওই গোবিন্দভোগের চালের বাটিটা পড়ে যায়, আর রীতাভরীর এই আগুনে ঝলসে পুড়ে যাওয়া ভয়ঙ্কর রূপটাও সহ্য করতে পারে না। ও মাটিতে অজ্ঞান হয়ে পড়ে যায়। আমিও সেই সময় ঠাকুর ঘরে আমার শাশুড়ির সঙ্গে পুজোর কাজেই ব্যস্ত ছিলাম। রান্নাঘর থেকে জোরে বাসন পড়ার একটা ধপ করে আওয়াজ শুনে আমি আর শাশুড়ি মা দৌড়ে রান্নাঘরে ঢুকে দেখি শাম্ভরী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে ওর কাছে ছুটে যাই, তারপর চোখে মুখে জল ছিটিয়ে ওর জ্ঞান ফেরানোর চেষ্টা করি। তারপর বেশ 8 ঘন্টা পর ওর জ্ঞান ফিরতেই ওর সঙ্গে কিছুক্ষণ আগে রান্নাঘরে কি কি ঘটেছে ও সবটা বলে। আমার শাশুড়ি মা ও বাড়ির সবাইকে সবটাই খুলে বলে, কিন্তু আমার শাশুড়ি এবারেও বিশ্বাস করে না। আমার আর শাম্ভরীর সঙ্গে এই অদ্ভুত ঘটনা ঘটার পর থেকেই প্রতিদিন রাতেই আমরা 2 যা রীতাভরীর ঘর থেকে একটা কান্নার আওয়াজ শুনতে পেতাম। রীতাভরী করুণ সুরে কাঁদতে কাঁদতে বলতো, শুভ্রকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না, আমি ওকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। শুভ্রকে এনে দাও, শুভ্রকে এনে দাও। অনুরাধা দেবীর কথার মাঝে মনিকা প্রশ্ন করে ওঠে, আচ্ছা দিদিভাই, তোমরা তো 2 যা প্রতিদিন রাতে রীতাভরীর ঘর থেকে ওর কান্নার আওয়াজ শুনতে পেতে, তোমরা ছাড়া এই বাড়ির কেউ শুনতে পেত না? মনিকার প্রশ্ন শুনে অনুরাধা দেবী বলে ওঠে, শুনতে ঠিকই পেত, কিন্তু কেউ খুব একটা গা করতো না। সবাই নিজের মনের ভুল ভেবে বিষয়টা এড়িয়ে যাওয়ার চেষ্টা করত। রক্তিমের আশীর্বাদ মিটে যাওয়ার প্রায় 1 মাস পর রক্তিমের বিয়ের আগের দিন রাতে আমার শাশুড়ি মা এমন একটা ঘটনা ঘটে তার সাথে, তারপর উনি আমাদের 2 বউয়ের কথা বিশ্বাস করেন। সেই দিন দুপুরবেলায় রক্তিমের আইবুড়ো ভাতের অনুষ্ঠান ছিল। সকাল থেকেই বাড়িতে সবার খুব খাটাখাটনি। বিয়ের অনুষ্ঠানের জন্য ভোর ভোর উঠতে হবে, তাই আমরা তাড়াতাড়ি রাতের খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। হঠাৎ মাঝরাতের দিকে আমার শাশুড়ি মার চিৎকারের আওয়াজে আমাদের বাড়ির সবার ঘুম ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমি আর বিপ্লব, ওদিকে আমার মেজো যা, শাম্ভরী, মেজো দেওর ও অনুজ, আমরা 4 জন মিলে তড়িঘড়ি করে শাশুড়ি মার ঘরে ছুটে যেতেই দেখি উনি বিছানায় বসে জোরে জোরে হাঁপাচ্ছে আর সেই সঙ্গে কাঁদছে। অন্যদিকে আমাদের শ্বশুরমশাই মানে বাবা মাকে জল খাইয়ে শান্ত করার চেষ্টা করছে। আমরা মাকে মাঝরাতে হাউ হাউ করে কাঁদতে দেখে জিজ্ঞাসা করি, মা মা আপনার কি হয়েছে? আপনি মাঝরাতে ঘুম থেকে উঠে এভাবে কাঁদছেন কেন? আমার প্রশ্ন শুনে উনি বলেন, বৌমা বৌমা আমার কাছে একটু আগে বড় খুকি এসেছিল, ও একদম ভালো নেই গো। জানো ও আমার কাছে এসে কি বলছিল? মায়ের এই কথা শুনে আমি একটু কাঁপা কাঁপা ভয়ে মিশ্রিত কণ্ঠে বলি, কি বলছিল মা? আমি যখন গভীর ঘুমে আচ্ছন্ন, হঠাৎ সেই সময় আমার কানে একটা চেনা গলার কান্নার আওয়াজ ভেসে আসতেই
আমার ঘুমটা ভেঙে যায়। আমার ঘুমটা ভেঙে যেতেই আমি দেখি রীতাভরি বিয়ের দিন লাল বেনারসি শাড়ি পরে, গা ভর্তি গয়না পরে যেমন সেজেছিল ঠিক সেই রকমভাবে সেজে গুজে আমার পাশে বসে আছে, আর সমানে আমাকে কাঁদতে কাঁদতে বলছে, মা, ও মা, শুভ্রকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। আমার সামনে বসে রীতাভরিকে ওইভাবে কাঁদতে দেখে আমি উঠে যেই ওকে জড়িয়ে ধরতে যাব, হঠাৎ করেই ও যেন ঘরের মধ্যে কোথায় অদৃশ্য হয়ে গেল। ওকে ওইভাবে অন্ধকার ঘরের মধ্যে অদৃশ্য হয়ে যেতে দেখে আমার তখন মনে পড়ে যায় যে রীতাভরি তো আর এই পৃথিবীতেই নেই। আমার কাছে এত রাতে আসবে কি করে? আর সেই কথাটা মনে পড়তেই আমি তখন চিৎকার করে কেঁদে উঠি। মা এই কথা বলে আমাদের দুই বউয়ের দিকে তাকিয়ে হাত জোর করে বলে ওঠে, বৌমারা, আমাকে তোমরা ক্ষমা করে দাও। সেদিন তোমাদের কথা বিশ্বাস না করে আমি সত্যিই খুব ভুল করেছি। এরপর মা, বাবা ও তার দুই ছেলে বিপ্লব আর অনুজের উদ্দেশ্যে বলে ওঠে, আমার মনে হয় রীতাভরির আত্মা এখনো পর্যন্ত মুক্তি পায়নি, জানো। ও মনে হয় এই বাড়িতেই আটকা পড়ে খুব কষ্ট পাচ্ছে। তাই তোমরা যত দ্রুত সম্ভব কালই আমাদের বাড়ির কুলপুরোহিতকে ডাকো, আরও শ্রাদ্ধ শান্তির ব্যবস্থা করো। ওর মনে হয় ভালোভাবে শ্রাদ্ধ শান্তির কাজটা হয়নি। আমরা মায়ের কথা অনুযায়ী পরদিনই আমাদের বাড়ির কুলপুরোহিত বিজোত্তম মুখার্জি বাবুকে ডাকি এবং রক্তিমের বিয়ের দিনই বাড়ির এক কোণায় যখন রীতাভরির শ্রাদ্ধ শান্তির কাজ চলছে, আমরা বাড়ির কয়েকজন এই শ্রাদ্ধ শান্তিতে উপস্থিত ছিলাম। তখন শ্রাদ্ধ শান্তির কাজ চলাকালীন আমরা শুনতে পাই বাড়ির সারা ছাদ জুড়ে কে যেন লাফালাফি করছে আর সমানে কাঁদতে কাঁদতে বলছে, শুভ্রকে আমার কাছে এনে দাও, আমি যে ওকে ছাড়া থাকতে পারছি না। আমরা বেশ কিছুক্ষণ ধরে বাড়ির ছাদে এরকম লাফালাফি আর কান্নাকাটির আওয়াজ শুনতে পাই, কিন্তু ছাদে গিয়ে কাউকে দেখতে পাই না। এরপর বেশ কিছুক্ষণ ধরে সারা বাড়ি জুড়ে এরকম ভুতুড়ে কাণ্ড কারখানা ঘুরতে থাকে। তারপর একসময় ধীরে ধীরে সব শান্ত হয়ে যায়, আর অন্যদিকে সুষ্ঠুভাবে রীতাভরির শ্রাদ্ধ শান্তির কাজও মিটে যায়। কিন্তু রীতাভরির শ্রাদ্ধ শান্তির কাজ মিটে যাওয়ার পর আমরা বাড়ির সকলে নিশ্চিত হই যে এবার হয়তো ওর আত্মা শান্তি পেয়েছে। কিন্তু আমাদের বাড়ির লোকেদের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। রক্তিমের বৌভাতের অনুষ্ঠানের দিন রক্তিমের বউ মানে আমার ছোট যা সুবর্ণার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। বৌভাতের অনুষ্ঠানের দিন সকালে সুবর্ণা স্নান সেরে উঠে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজগোজ করছিল। এদিকে আমি আর শাম্ভরী দুজনে মিলে রক্তিম আর সুবর্ণাকে ভাত কাপড় দেবো বলে থালা সাজাচ্ছিলাম। আমরা দুই যা গল্প করতে করতে হঠাৎ সেই সময় উপরের ঘর থেকে সুবর্ণার চিৎকারের আওয়াজ শোনা যায়। আমরা দুতলায় ঘর থেকে সুবর্ণার চিৎকারের আওয়াজ শুনে আমি আর শাম্ভরী দুজনে রান্নাঘর ছেড়ে পড়ি কি মুড়ি দুতলায় সুবর্ণার ঘরে দৌড় দেই। কে দেখি সুবর্ণা ঘরের মেঝেতে জড়সড় হয়ে বসে আছে আর জোরে জোরে হাঁপাচ্ছে। সুবর্ণার এই অবস্থা দেখে আমি আর শাম্ভরী ছুটে গিয়ে জিজ্ঞাসা করি ওর কি হয়েছে। আমাদের দুজনের প্রশ্ন শুনে ওঝা বলে তা হলো ও নাকি স্নান সেরে উঠে শাড়ি পরে আয়নার সামনে দাঁড়িয়ে সাজছিল। হঠাৎ দেখতে পায় আয়না দিয়ে একটা আগুনে পোড়া লাল বেনারসি শাড়ি পরা একটা মেয়ে তার পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছিল আর সমানে ওকে বলছিল, হ্যাঁ মেয়ে, শুভ্রকে আমার কাছে এনে দিবি, আমি যে ওকে ছাড়া আর থাকতে পারছি না।
এই কথা বলার সঙ্গে সঙ্গেই সুবর্ণা আমাদের দুই জায়ের কোলে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর রক্তিম সুবর্ণার মুখ থেকে এই কথা জানতে পেরে বৌভাতের 2 দিন পরে এই ভুতুরে বাড়ি ছেড়ে একটা গ্রামের বাড়িতে ভাড়া চলে যায়। এখন ওরা দুজনই ভাড়া বাড়িতে গেছে। সপ্তাহে 2 দিন এসে আমাদের বাড়ির সবার সঙ্গে দেখা করে, কিন্তু রাত কাটায় না। আর অন্যদিকে আমরা আজও প্রতিদিন দুপুরে রীতাবরীর ঘর থেকে কান্নার আওয়াজ আর সেই সঙ্গে ওকে দেখতে পাই। কিন্তু আজ পর্যন্ত আমাদের কারোর কোনো ক্ষতি করেনি। কিন্তু গতকাল রাতে শোয়ার সময় মেহুল রুমঝুমের সঙ্গে আমাদের বাড়িতে ঢোকার আগের দিন কি কি ঘটনা ঘটেছে আমাকে সব গল্প করেছে। আমাকে যা যা বলেছে, আমার মনে হয় এবার কোনো একটা ব্যবস্থা নেওয়া দরকার, না হলে ও এবার ওর নিজের অজান্তেই আমাদের বা অন্য কারোর বড় ক্ষতি করে দেবে। অনুরাধার এই কথা শুনে মনিকা প্রশ্ন করে ওঠে, দিদিভাই, তোমরা কি ব্যবস্থা নেবে? তোমরা কি এবার নতুন করে রীতাভরির শ্রাদ্ধ শান্তির কাজ করবে? তো তাতেও তো তোমরা কোনো ফল পাওনি, তাহলে তাহলে এবারে? মনিকার প্রশ্ন শুনে অনুরাধা বলে, টুকাইয়ের আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা মিটে গেলে দুপুরের পর আমার সঙ্গে একটা জায়গায় যাবি? কোথায়? আমার গুরুদেবের আশ্রমে। উনি হয়তো আমাদেরকে বিপদ থেকে এখন রক্ষা করতে পারেন। আচ্ছা দিদিভাই, তোমার সেই গুরুদেবের আশ্রমটা কোথায়, আর ওনার নামই বা কি? আমার গুরুদেবের নাম আচার্য হরনাথ চক্রবর্তী। ওনার আশ্রম আমাদের খেজুরডিহি গ্রামেই। অনুরাধা যখন মনিকাকে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় মেহুল দৌড়াতে দৌড়াতে ঘরের ভেতরে ঢোকে। ও হাঁপাতে হাঁপাতে অনুরাধা দেবীকে বলে, মা, তুমি তাড়াতাড়ি পুকুর পাড়ে গিয়ে দেখবে, চলো দাদার কি অবস্থা হয়েছে। আমার তো মনে হয় দাদা আর বাঁচবে না। মেহুলের এই কথা শুনে অনুরাধা ও মনিকা সঙ্গে সঙ্গে বাড়ির পিছনে পুকুর পাড়ে ছুটে যায়, এবং ছুটে যেতেই অনুরাধা দেখে পুকুর পাড়ের ঘাটে ভিজে চোখ বন্ধ অবস্থায় টুকাই শুয়ে আছে, আর তার 2 পায়ে বড় বড় লাল আঁচড়ের দাগ। টুকাইয়ের এই অবস্থা দেখে অনুরাধা দেবী কাঁদতে কাঁদতে টুকাইয়ের ওপর ঝাঁপিয়ে পড়ে আর জিজ্ঞাসা করে, বাবু বাবু বাবু, কি হয়েছে তোর? বাবা, কি হয়েছে? চোখ খোল বলছি, চোখ খোল। অনুরাধা দেবীকে টুকাইয়ের গায়ে পড়ে কাঁদতে দেখে অনুরাধা দেবীর স্বামী বিপ্লব অনুরাধার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, অনু, তুমি কেঁদো না। এইভাবে আমরা ওকে নিয়ে এক্ষুনি আমাদের গ্রামের সদর হাসপাতালে যাচ্ছি। দেখবে ও বিকেলের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে। চিন্তা করো না অনু, চিন্তা করো না। বিপ্লব যখন অনুরাধাকে এই কথাগুলো বলছিল, হঠাৎ সেই সময় একটা ভারী কণ্ঠ শোনা যায় ওদের পেছন দিক থেকে। টুকাইকে হাসপাতালে নিয়ে গিয়ে কিছু হবে না, ও এখন এক শক্তিশালী ভয়ঙ্কর পিশাচিনীর আওতায় আছে। ওকে তোরা যদি বাঁচাতে চাস আর নিজেরা যদি বাঁচতে চাস, তাহলে আজ এক্ষুনি টুকাইয়ের বিয়ে বন্ধ করে দিয়ে আমার একটা কাজের কথা শুনতে হবে, এবং আমি যে কাজের কথাটা তোদের বলবো সেই নিয়ম মতন তোদের কাজ করতে হবে। তাহলেই টুকাই আর তোরা ওই পিশাচিনীর কবল থেকে বাঁচবি। পেছন দিক থেকে গম্ভীর গলায় কথাগুলো অনুরাধার কানে আসতেই অনুরাধা পিছন ফিরে তাকিয়ে দেখে তার গুরুদেব আচার্য হরনাথ চক্রবর্তী দাঁড়িয়ে আছে। আচার্য হরনাথ চক্রবর্তীকে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আর ওনার কথাগুলো শুনে অনুরাধা দেবী 2 হাত জড়ো করে কাঁদতে কাঁদতে বলে, কি কাজ বলুন বাবা ঠাকুর? তাহলে আমরা আপনার কথা অনুযায়ী আমাদের ছেলে ও পরিবারের কথা ভেবে সব নিয়ম মেনে সেই কাজগুলোই করব। তবে শোন, রীতাবরীর ঘরের যেসব জিনিসপত্র, জামা কাপড়, গয়নাগাটি আছে ওইগুলো সব আগুনে পুড়িয়ে দে। আর ওর ঘরেই আত্মহত্যা করেছে তো? হ্যাঁ বাবা ঠাকুর, ওর ঘরেই ও গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। তাহলে এই 1 সপ্তাহের মধ্যে ওই ঘরটা পুনরায় ভেঙে নতুন করে গড়ে একেবারে রং করে ফেল। যতক্ষণ না ওর ঘর নতুনভাবে তৈরি হচ্ছে ততদিন তোদের আর একটা কাজ করতে হবে। কি কাজ বাবা ঠাকুর? এই গ্রামের শ্মশানের দক্ষিণ দিকে যাবি। ওখানে তোরা একটা শিমুল গাছ ও তার পাশে একটা কদম গাছ দেখতে পাবি। পাশাপাশি ওই 2 গাছের তলা থেকে বেশ কিছুটা মাটি সংগ্রহ করে যারা ঠাকুর বানায় সেই শ্মশানের মাটি তাদের কাছে নিয়ে গিয়ে একটা
3 ফুটের মতন শ্মশান কালী মূর্তি বানাবি। এরপর রীতাভরির ঘরটা পুনরায় তৈরি হয়ে গেলে ওই শ্মশানকালী মূর্তি একটা লাল কাপড়ে মুড়িয়ে রীতাভরির ঘরের উত্তর দিকে রাখবি, সোমবার দিন রাত 12টার মধ্যে। তারপর সেই দিনই রাতে আমাকে খবর দিবি আবার। আমি তখন এই বাড়িতে আসবো, একটা যজ্ঞ করব মঙ্গলবার দিন। কিন্তু সেই যজ্ঞে আমার একটা 16-17 বছরের মেয়ে লাগবে। এই বয়সী কোনো মেয়ে তোদের বাড়িতে আছে? হ্যাঁ আছে বাবা ঠাকুর, আমার মেয়ে মেহুল। ওর বয়স এখন ওই 17, কিন্তু আপনার যজ্ঞে 16-17 বছর বয়সী মেয়ে লাগবে কেন? কারণ আমি যে যজ্ঞটা করব, আত্মার মুক্তির আগে আত্মা ভোগ খেতে চাইবে কোনো কম বয়সী মেয়ের হাতে রান্না করা ভোগ। তাই আত্মার ভোগ রান্না করার জন্য আমার এই যজ্ঞে কোনো কম বয়সী মেয়ে লাগবে। আচ্ছা অনুরাধা, তোর মেয়ে মেহুল রান্না জানে? হ্যাঁ জানে, কিন্তু আত্মা মুক্তির আগে আত্মার ভোগের জন্য ওকে কি রান্না করতে হবে বাবা ঠাকুর? ছোট একটা বাটি গোবিন্দভোগ চালের পায়েস আর বড় একটা মুরগির মাংসের ঝোল। কিন্তু এই আত্মার ভোগ রান্না করার সময় মেহুলকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে। ও যখন আত্মার জন্য ভোগ রান্না করবে, পেছন দিক থেকে চেনা গলায় কেউ ডাকলে বা ভয়ঙ্কর কোনো আওয়াজ পেলে খবরদার যেন ও পেছন ফিরে না তাকায়। যদি একবার পেছন ফিরে তাকায় তাহলে ওর প্রাণ কিন্তু সংশয়ের সম্ভাবনা আছে। আচার্য হরনাথ চক্রবর্তীর এই কথাগুলো শুনে অনুরাধা ও বিপ্লব দুজনে মিলে বলে ওঠে, বাবা ঠাকুর, মঙ্গলবারের আগেই আপনি যা যা কাজ বলেছেন সব আমরা নিয়ম মতো করে ফেলব। আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা বেশ, তবে টুকাইকে হাসপাতালে নিয়ে গিয়ে কোনো লাভ হবে না। কিন্তু ওই পিশাচিনী টুকাইয়ের যাতে কোনো রকম ক্ষতি না করতে পারে এই কদিনের মধ্যে, আমি ওর গলায় এখন তারা মায়ের মন্ত্রপুত একটা তাবিজ পরিয়ে দিচ্ছি। ওই তাবিজ আমি যতক্ষণ না যজ্ঞ করব এই বাড়িতে, ওই মন্ত্রপুত তাবিজ ওর গলা থেকে খুলবি না। যদি ওই তাবিজ খুলিস, ওই পিশাচ ওর বড় কোনো ক্ষতি করে দিতে পারে কিন্তু। আচার্য হরনাথ চক্রবর্তী এই কথা বলে তার কাঁধে ঝোলানো ব্যাগটা থেকে একটা লাল তাবিজ বের করে এনে টুকাইয়ের গলায় পরিয়ে দেয়। এরপর 1 সপ্তাহের মধ্যে রীতাভরির ঘরের সমস্ত জিনিসপত্র ফেলে দিয়ে ওর ঘর পুনরায় ভেঙে আবার নতুন করে গড়ার কাজ শুরু হয়। তখন আচার্য হরনাথ চক্রবর্তীর নির্দেশ মতো শ্মশানের দক্ষিণ দিক থেকে মাটি দিয়ে শ্মশান কালী মূর্তি বানিয়ে রীতাভরির পুনরায় ঘর গড়ার কাজ শেষ হলে শ্মশানের কালী মূর্তিটা লাল কাপড়ে মুড়িয়ে সোমবার দিন রাত 12টার মধ্যে বিপ্লব ও অনুরাধা দুজনে মিলে ওই ঘরে প্রবেশ করে ওই ঘরের উত্তর দিকে শ্মশানকালী মূর্তিটা রেখে আচার্য হরনাথ চক্রবর্তীকে ফোন করে। যেই খবর দিতে যাবে অনুরাধা, ঠিক সেই সময় সারা বাড়ি জুড়ে একটা প্রবল ঠান্ডা বাতাস বইতে শুরু করে। সেই সঙ্গে একটা কর্কশ কণ্ঠ শোনা যায়। ওই প্রবল ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে কে যেন কর্কশ কণ্ঠে চিৎকার করে বলছে, কি ভেবেছিস তোরা? কি ভেবেছিস আমাকে এই বাড়ি থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিবি? আমি যদি শুভ্রকে না পাই তাহলে আমি কিন্তু তোদের সবাইকে মেরে ফেলবো। প্রবল ঠান্ডা হাওয়ার মধ্যে দিয়ে মেয়েলি কর্কশ কণ্ঠে হুমকিটা শুনে অনুরাধার বুঝতে অসুবিধা হলো না যে এটা তার বড় ননদ রীতাভরির কণ্ঠ ছাড়া আর কারুর কণ্ঠ নয়। প্রবল ঠান্ডা বাতাসের মধ্যে দিয়ে যখন রীতাভরির কর্কশ কণ্ঠে হুমকি শোনা যাচ্ছিল, ঠিক সেই সময় অনুরাধা ও বিপ্লব পিছন দিক থেকে আরও একজনের গম্ভীর গলা শুনতে পায়। আমি বেঁচে থাকতে তুই এই বাড়ির লোকেদের কোনো ক্ষতি করতে পারবি না, তুই এখন আমার হাতে বন্দী। পিছন দিক থেকে আচার্য হরনাথ চক্রবর্তীর কণ্ঠ অনুরাধা ও বিপ্লব এদের দুজনের কানে ভেসে আসতেই ওরা দুজন পিছনের দিকে তাকিয়ে দেখে আচার্য হরনাথ চক্রবর্তী তাদের সম্মুখে দাঁড়িয়ে আছে। এরপর উনি ওই কথাগুলো বলে তার কাঁধে ঝোলা কাপড়ের ব্যাগ থেকে একটা ছোট কাঁচের বোতল বের করে এনে সেই কাঁচের বোতল থেকে কিছুটা জল হাতে কোষ করে ঢেলে নিয়ে সারা বাড়ি ঘুরে ঘুরে বিড়বিড় করে কি একটা মন্ত্র জপ করতে থাকে।
আর সেই সারা বাড়ি জুড়ে সেই মন্ত্রপুত জল ছেটাতে থাকে। এরপর সারা বাড়ি জুড়ে মন্ত্রপুত জল ছেটানো শেষ হলে আচার্য হরনাথ চক্রবর্তী অনুরাধা ও বিপ্লবের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমাদের হাতে বেশি সময় নেই। ওই পিশাচিনীর শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। ও যে কোনো সময় যে কোনো মুহূর্তে তোদের বাড়ির কারোর না কারোর ক্ষতি করে দিতে পারে। তাই আমি আজ এক্ষুনি যজ্ঞ করব, আর যজ্ঞ চলাকালীন মেহুলকে আগের দিন যা যা নিয়ম পালন করতে বলেছি ও যেন আত্মার ভোগ রান্না করার সময় সেই নিয়মগুলো পালন করে। বেশি দেরি করিস না, মেহুলকে স্নান করিয়ে ভোগ রান্না করতে পাঠা তাড়াতাড়ি, আর আমি এই দিকে যজ্ঞে বসছি। এই কথা শুনে উনি রীতাভরির ঘরে ঢুকে যজ্ঞ করতে যায়। জয়ন্তি মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা নমস্তুতে। জ্বলন্ত আগুনে ঘিয়ের আহুতিটা দিয়ে মন্ত্রপাঠ শেষ করে অনুরাধা দেবীর দিকে তাকিয়ে আচার্য হরনাথ চক্রবর্তী বলে ওঠে, মা, রান্নাঘরে গিয়ে একবার দেখ তো মেহুল মায়ের ভোগ রান্না করা শেষ হয়েছে কিনা। এবার আত্মার ভোগ দেওয়ার সময় হয়ে গেছে যে। হরনাথ চক্রবর্তীর এই কথা শেষ হতেই নিচের তলা থেকে মেহুলের বিকট চিৎকারের আওয়াজ শোনা যায়। নিচতলা থেকে মেহুলের বিকট চিৎকার শুনে অনুরাধা ভয়ে চমকে ওঠে। বিপ্লব ও মনিকার দিকে তাকিয়ে ভয় কাঁপা কাঁপা গলায় ঢোক গিলতে গিলতে বলে, মেহুল এইভাবে চিৎকার করছে কেন? ওর কি হলো বলতো? এই কথা বলে অনুরাধা যজ্ঞের আসর ছেড়ে তড়ি ঘড়ি করে দৌড়াতে গিয়ে নিচের রান্নাঘরে যায়। অনুরাধার পিছন পিছন বিপ্লব ও মনিকাও যায় এবং ওরা তিনজন নিচের রান্নাঘরে যেতে যা ভয়ঙ্কর দৃশ্য দেখে তা হলো মেহুল জ্বলন্ত অগ্নিদগ্ধ অবস্থায় রান্নাঘরের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করছে আর চিৎকার করতে করতে বলছে, মেহুলকে জ্বলন্ত অগ্নিদগ্ধ অবস্থায় রান্নাঘরের মধ্যে ওইভাবে পাগলের মতো ছোটাছুটি করতে দেখে অনুরাধা ও মনিকা তাড়াতাড়ি এক বালতি জল নিয়ে রান্নাঘরের মধ্যে ছুটে গিয়ে মেহুলের গায়ে জল ঢেলে দেয় ঠিকই, কিন্তু মেহুলকে ভয়াবহ লেলিহান আগুনের শিখার কবল থেকে বাঁচানো যায় না। মেহুলের গায়ে আগুন নেভার সঙ্গে সঙ্গে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। মেহুলকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখে ওদের তিনজনের পিছন দিক দিয়ে আচার্য হরনাথ চক্রবর্তী মেহুলের এই অবস্থা দেখে ধরা গলায় একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, হায় ভগবান, মেহুল মা তার ভোগ রান্না করতে করতে পেছন দিক থেকে এমন কোনো ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেয়েছিল, সেই ভয়ঙ্কর আওয়াজ পেয়েই হয়তো ভুলবশত পেছন ফিরে তাকিয়েছে, তাই পিশাচিনী আজ ওর প্রাণ কেড়ে নিয়েছে। ও আজ যদি পেছন ফিরে না তাকাতো তাহলে ও আজ ওই ভয়ঙ্কর পিশাচিনীর কবল থেকে বেঁচে যেত। শুনছিলেন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে পেতনির কান্না। আজকের গল্পের গল্প পাঠে রৌনক, রুমঝুম পম্পা, মনিকা খুশি, মেহুল পাপিয়া, কল্লোল ও রক্তিমের চরিত্রে রুদ্র, বিপ্লব সৌমিক, রীতাভরি মধুরা, অনুরাধা বর্ণালী, অনুরাধার শাশুড়ি দেবস্মিতা ও আচার্য হরনাথ চক্রবর্তীর চরিত্রে নিত্যানন্দ চক্রবর্তী। গল্পের নাট্যরূপ দান করেছে পাপিয়া, শব্দগ্রহণ জয়া, ধ্বনি পরিকল্পনা ও আবহ এবং প্রচার অলঙ্করণে ইঙ্কব্লেস ক্রিয়েশনস, রেকর্ডিং স্টুডিও রাধা গোবিন্দ রেকর্ডস, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় নিত্যানন্দ চক্রবর্তী। প্রত্যেক শনিবার রাত 11টায় রাতের বৈঠকখানা নিয়ে আসে নতুন নতুন গল্প। সেই সব গল্প যদি আপনি শুনতে চান তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।